আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। আজ ঐতিহাসিক 7ই মার্চ 1971 সালের এই দিনে রমনা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণ বাঙালির স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2017 সালে ইউনেস্কো ভাষণটিকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি বাজারেও। তেলের সংকট ও দাম বাড়ার আশঙ্কায় রাজধানীর সহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পে ভিড় করছেন যানবাহন মালিকরা। অনেকে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করছেন। পরিস্থিতি সামাল দিতে বিপিসি ফিলিং স্টেশনগুলোতে নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রির নির্দেশ দিয়েছে। রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন দেখা গেছে। জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিচার বিভাগীয় তদন্তের দাবি করে জানিয়েছেন। বাইতুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ভোট গ্রহণ থেকে ফল ঘোষণা পর্যন্ত বিভিন্ন স্তরে কারচুপি হয়েছে। তিনি সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিও জানান। ঢাকা ৮ আসনে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, তার এলাকায় ভোট সুষ্ঠু হলে প্রতিদ্বন্দ্বীরা এত ভোট পেত না। সিদ্ধেশ্বরীতে এক ইফতার মাহফিলে তিনি এই অভিযোগ করেন। ভোট কেন্দ্রে ইঞ্জিনিয়ারিং করে ফল পাল্টে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, কিছু কেন্দ্র পাহারা না দিলে আরো বেশি কারচুপি হতো। বিষয়টি জাতির সামনে পরিষ্কার করার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ খাতে সাবেক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, দায়িত্বে থাকাকালে তার সিদ্ধান্তে খাতটি আরো সংকটে পড়ে। একই সঙ্গে তার প্রতিষ্ঠানের সঙ্গে প্রকল্প সংশ্লিষ্টতার কারণে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। এরই মধ্যে তার ব্যাংক হিসেবের তথ্য চেয়ে দেশের সব ব্যাংকে চিঠি দিয়েছে বিএফআইও। সন্দেহজনক লেনদেনের হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যুবক ও এক শিশু দগ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে একটি চায়ের দোকানে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, দুজনই দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক রাজু আহমেদ সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়ে সিথিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই রাতে তেজগাঁও এলাকায় অটোরিকশা উল্টে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাগুলোর তদন্ত করছে। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। জর্দানের আকাবা শহরের আকাশ সীমায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আল জাজিরার প্রতিনিধির বরাতে তথ্য জানা গেছে। আকাবা শহরটি দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরে বিপরীতে অবস্থিত। ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলা মোকাবেলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য হামলার ঝুঁকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে হামলার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে সেখানে আগুন ও ধোঁয়া দেখা যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিমানবন্দরে কিছু অংশে হামলার কথা জানিয়েছে। ইসরায়েলে ইরানে নতুন দফায় ব্যাপক বিমান হামলা শুরুর ঘোষণা দেওয়া হয়। এই ঘটনা থেকে হামলায় ঠিক কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, আত্মসমর্পণের পর গ্রহণযোগ্য নতুন নেতৃত্ব এলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সহায়তা করবে। এতে দেশটি আবার অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে বলেও তিনি উল্লেখ করেন। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুসি বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক আলোচনার মাঝেই হামলা চালিয়েছে, তাই এখন যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানান, প্রয়োজনে স্থল অভিযানের মুখোমুখি হতেও ইরান প্রস্তুত। চলমান সংঘাতে কোনো পক্ষই আপাতত সমঝোতার পথে নেই বলে বিশ্লেষকরা মনে করছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রথম 100 ঘন্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $3.7 বিলিয়ন। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এক বিশ্লেষণে তথ্য জানিয়েছে, বিপুল পরিমাণ গোলাবারুদ উন্নত অস্ত্র ব্যবহারের কারণে ব্যয় এত বেড়েছে। গবেষকদের মতে, পেন্টাগনকে এই অনির্ধারিত ব্যয় মেটাতে অতিরিক্ত অর্থ চাইতে হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ তৈরি হয়েছে। রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে এমন অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে
দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের তথ্য ও যোগাযোগ নজরদারিতে রাখছে। ট্রাম্প প্রশাসন পরিস্থিতির সম্পর্কে পুরোপুরি অবগত রয়েছে। একই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথে জাহাজ চলাচল কমে গেছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে সাধারণ জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জাহাজ এই পথে এলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই জলপথে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়তে পারে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।